শহরের এক বিখ্যাত ডেন্টিস্ট যার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য চেম্বারের বাইরে প্রতিদিন লাইন লেগে যায়, কিন্তু সে যখন ক্লিনিকের বাইরে বের হয় সেই সব মানুষই তার থেকে দূরে সরে যায়। একদমই শূন্যতায় ভরা তার জীবন, কারণ তার অতীতের একটা ঘটনার জন্য সবাই তাকে পাগল মনে করে। হঠাৎই তার জীবনে ভালোবাসার প্রদীপ নিয়ে আসে ইনোসেন্ট চেহারার মিষ্টি একটা মেয়ে। কিন্তু কাহিনীতে টুইস্ট তখনই আসে যখন এই ডেন্টিস্ট তার প্রথম ডেটেই মেয়েটার দাঁতগুলো চায়। সত্যি কি এই ডেন্টিস্ট পাগল, নাকি এমন কোনো সত্য আছে যা কেউই জানে না? তার আসল সত্য শুধুমাত্র তার প্রিয় বন্ধু এই কচ্ছপটাই জানে। যেভাবে এই সত্য মিথ্যার খেলা একটা ভয়ানক প্রতিশোধের গল্পে পরিণত হবে সেটা আপনার মাথায় নষ্ট করে দিবে। মুভির ক্লাইম্যাক্স দেখার পর একটা গ্যারান্টি দিচ্ছি, ভালোবাসা নামক শব্দটা আপনি আপনার ডিকশনারি থেকেই বাদ দিয়ে দিবেন। এমনই এক রহস্যময় ডেন্টিস্টের কাহিনী নিয়ে আজ এক্সপ্লেইন করব 2022 সালে রিলিজ হওয়া ফ্রেডি। একটা রেস্টুরেন্টে বসে ফ্রেডি নিজেকে পরিচয় করানোর জন্য রিহার্সেল দিচ্ছিল। সে সময় একটা মেয়ে আসতেই ফ্রেডির হাতে লেগে গ্লাসটা পড়ে যায়। বেচারা খুবই নার্ভাস হয়ে যায়। একটা ম্যাট্রিমোনিয়াল সাইটে এই দুজনের পরিচয়। মেয়েটা বলে, তুমি ম্যাট্রিমোনিয়াল সাইট 5 বছর ধরে ব্যবহার করো, আজ পর্যন্ত কাউকে পাওনি? ফ্রেডি বলে, হ্যাঁ পেয়েছি তো, কিন্তু বেশি দূর এগোয়নি। ফ্রেডি মেয়েটার দিকে কেমন করে যেন তাকায়। মেয়েটা খেয়াল করে বলে, আমার একটা মিটিং আছে, আজ আসি। ফ্রেডি বলে, আমি তোমার কলের জন্য অপেক্ষা করব। বাসায় ফিরে ফ্রেডি তার কচ্ছপ হার্ডিকে বলে, টেবিলে পানি পড়ায় নার্ভাস হয়ে গিয়েছিলাম। প্লেনে রং করার সময় পার্সিয়া আন্টি তাকে কল দেয়। আন্টি বলে, ফ্রেডি তুমি কি দেখা করেছো? ফ্রেডি বলে, হ্যাঁ, কিন্তু আজও হলো না। আন্টি বলে, তুমি আর এখন বাচ্চা না, প্লেনে রং করা বাদ দিয়ে ঘুমাতে যাও। পরের দিন ক্লিনিকে ফ্রেডি রুগী দেখছিল। সে পেশায় একজন ডেন্টিস্ট। রাতে আননোন নাম্বার থেকে ফ্রেডির ফোনে কল আসে। অপর পাশ থেকে একটা মেয়ে বলে, আমি আপনার প্রোফাইল দেখেছি, আপনার প্রোফাইলটা আমার পছন্দ হয়েছে। ফ্রেডি বলে, আমরা কি কাল দেখা করতে পারি? মেয়েটা বলে, শিওর, আপনার সাথে দেখা হলে আমার ভালো লাগবে। ফ্রেডি অনেক ইমোশনাল হয়ে বলে, তাহলে কাল ব্লু ক্যাফেতে দেখা করি। ফ্রেডি আজও নিজেকে প্রেজেন্ট করার জন্য রিহার্সেল দিচ্ছিল। বেশ খানিকটা সময় পার হয়ে যায়, সেই মেয়েটা আসে না। ওয়েটার নিজেদের মাঝেই বলা বলি করে, কই মেয়েটা তো আসলো না। ভেতর থেকে শেফ বলে, কতদিন থেকে চেষ্টা করছে? ওয়েটার বলে, আমি তো 3 বছর থেকে দেখছি। এই কথা শুনে ক্যাফের শেফ লুকিয়ে ফ্রেডির একটা ছবি তোলে। সেই মেয়েটা না আসলে ফ্রেডি মন খারাপ করে। পাশের টেবিলের সবাই ফ্রেডিকে নিয়ে মজা করে। বাসায় এসে মন খারাপ করে বসে থেকে নিজেই নিজেকে সান্ত্বনা দেয়, আমার সোলমেটকে একদিন অবশ্যই পেয়ে যাব। ফ্রেডি পরের দিন একটি বিয়ের দাওয়াতে যায়। আন্টি বলে, ফ্রেডি ছোটবেলায় তোর অনেক লজ্জা ছিল, ভেবেছিলাম বড় হয়ে লজ্জা কমে যাবে, দিন দিন তো আরো বাড়ছে। তখনই আন্টি বলে, ওই দেখ নীল শাড়ি পরা মেয়েটা কত সুন্দর, সে তোর দিকে তাকিয়ে হেসেছে। মেয়েটা একা আছে, যা কথা বল। ফ্রেডি মেয়েটার দিকে এগিয়ে যায়। তার হার্টবিট আমি স্পষ্ট শুনতে পাচ্ছি, আপনারা পাচ্ছেন নিশ্চয়ই। ফ্রেডি তাকে বলে, আপনি কি আমার দিকে তাকিয়ে হাসলেন? মেয়েটার নাম কাইনাজ। সে বলে, কই তাকায়নি তো। ফ্রেডি বলে, ওই যে আন্টির পাশে আমি বসেছিলাম, তখনই সেখানে একটা লোক আসে। লোকটা বলে, কি হচ্ছে এখানে? কাইনাজ জানায়, না কিছু না। লোকটার নাম রুস্তম। ফ্রেডিকে বলে, তুমি আমার স্ত্রীর সাথে কি কথা বলছো? ফ্লার্ট করছিস? কাইনাজকে বলে, তোকে 2 মিনিটের জন্য রেখে গেলাম আর তোর প্রেম শুরু হয়ে গেল? ফ্রেডি বলে, স্যার তার তো কোনো দোষ নেই। রুস্তম ফ্রেডিকে এক ধাক্কা দিয়ে ফেলে দেয়, তারপর কাইনাজকে নিয়ে চলে যায়। ফ্রেডি উঠে এসে আন্টিকে বলে, আপনি মিথ্যা বলেছেন তাই না? আন্টি বলে, মিথ্যা না বললে কি তুই কথা বলতে যেতি? পরের দিন ফ্রেডির ক্লিনিকে কাইনাজ আসে। কাইনাজকে দেখে ফ্রেডি চমকে ওঠে। কাইনাজ বলে, আমার ফ্রেন্ড আপনাকে রিকমেন্ড করেছে, আমার মাড়ির দাঁতগুলো তুলে ফেলতে হবে। ফ্রেডি কাইনাজকে বসতে বলে। কাইনাজ বলে, কালকের জন্য সরি, আমার হাজবেন্ড ড্রিঙ্কস করলে অনেক অ্যাগ্রেসিভ হয়ে যায়। ফ্রেডি কাইনাজের দাঁত দেখে বলে, যত দ্রুত সম্ভব উপড়ে ফেলতে হবে, আজ এক্স-রে করে কাল তুলে ফেলতে হবে। কাইনাজ সেখানে একজনের ছবি দেখে বলে, রুবি জিনওয়ালা? ফ্রেডি বলে, হ্যাঁ আমার মা, আপনি চেনেন? কাইনাজ বলে, হ্যাঁ, ওনাকে দেখে ইন্সপায়ার্ড হয়ে চেলো বাজানো শিখেছি। চেলো হচ্ছে ভায়োলিনের মতো দেখতে, কিন্তু আকারে বড়। ফ্রেডি জিজ্ঞেস করে, আপনি বাজাতে পারেন? কাইনাজ যাবার সময় বলে, বিয়ের পর আর বাজাই না। ফ্রেডি বাসায় ফিরে কাইনাজকে তার স্ত্রী হিসাবে কল্পনা করে, তাকে নিয়ে সুখের একটা পরিবারের কথা ভাবে। পরের দিন ক্লিনিকে গিয়ে সে কাইনাজের জন্য অপেক্ষা করতে থাকে। কাইনাজ আসতেই ফ্রেডি বলে, আমি এক্স-রে দেখেছি, দাঁত আজই তুলে ফেলতে হবে। কাইনাজ বলে, ব্যথা লাগবে?
ফ্রেডি জবাব দেয়, না, অবাস করে নিব, কিছুটা সেন্সলেস হয়ে যাবেন। কায়নাজকে অবাস করে বেডে শুইয়ে দেয়। তারপর অ্যাসিস্ট্যান্ট ডাক্তারকে বলে, আপনি চা খেয়ে আসেন। সে বাইরে গেলে ফ্রেডি ধীরে ধীরে কায়নাজের দিকে এগিয়ে আসে। কায়নাজের ওড়নাটা ঠিক করে দিয়ে আর একটু কাছে এসে চোখ বন্ধ করে বলে, আই লাভ ইউ। দাঁত তোলা শেষে ফ্রেডি কায়নাজকে জিজ্ঞেস করে কিছুতে তার অ্যালার্জি আছে কিনা। কায়নাজ জানায় সোডিয়াম সালফেটে তার মারাত্মক অ্যালার্জি রিয়াকশন হয়। ফ্রেডি বলে, ও ডিশওয়াশিং লিকুইডস? কায়নাজ বলে, হ্যাঁ, গ্লোভস পরে ডিশওয়াশ করি। এরপর প্রেসক্রিপশন দিয়ে বলে কাল চেক আপের জন্য চলে আসবেন। বাসায় ফিরে রুস্তম বলে, এতক্ষণ কোথায় ছিলি? কায়নাজ জবাব দেয়, ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম। রুস্তম বলে, আমি এখানে ক্ষুধায় মরছি আর তুই বন্ধুদের সাথে পার্টি করে বেড়াচ্ছিস, খাবার দে। ফ্রেডি মেডিকেল ফাইল থেকে কায়নাজের বাসার ঠিকানা নেয়। কায়নাজের বাসার সামনে আসে। তারপর গাড়িতে বসে বাসার সামনে অপেক্ষা করে। কায়নাজ বলে, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, তাই খাবার বানাতে পারিনি। রুস্তম একটা চর দিয়ে বলে, এখন রান্নাটাও কি আমাকেই করতে হবে? কায়নাজকে মারতে মারতে জানালার কাছে আসে। ফ্রেডির জানালায় নজর গেলে কায়নাজকে মারতে দেখে সে ছটফট করতে থাকে। গাড়ি থেকে নেমে বাসার ভেতরে যাবার জন্য কিছু দূরে গিয়ে কি ভেবে আবার ফিরে আসে। রাতে ফ্রেডি একটা দুঃস্বপ্ন দেখে, তার বাবা তার মাকে গুলি করে নিজেও সুইসাইড করে। ফ্রেডির জামায় রক্ত লাগলে ফ্রেডি সেটা মুছতে থাকে। এমন গল্পের কারণটা আমরা গল্পের মাঝেই জেনে যাব। পরের দিন কায়নাজের অ্যাপয়েন্টমেন্ট সকাল 10:30টায়, কিন্তু 12:30 বাজলেও সে আসে না। ফ্রেডি কায়নাজকে কল দিয়ে বলে, আমি আপনার ডাক্তার ফ্রেডি, আজ চেক আপের জন্য আসলেন না যে? কায়নাজ জানায় সে আর ক্লিনিকে যেতে পারবে না। ফ্রেডি বলে, তাহলে আমি বাসায় আসি, না হয় আশেপাশে কোথাও দেখা করি। আপনার চেক আপটা খুব জরুরি, না হলে ইনফেকশন ছড়িয়ে যেতে পারে। পাশের পার্কে ফ্রেডি অপেক্ষা করছিল। কায়নাজ আসলে দেখা যায় তার চেহারায় আঘাতের চিহ্ন। ফ্রেডি জিজ্ঞেস করে, কি হয়েছে? কায়নাজের চোখ থেকে পানি বেয়ে পড়ে। ফ্রেডি বলে, তোমার হাজবেন্ড তোমাকে মারে কেন? কায়নাজ জবাব দেয়, আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়াটা ওর পছন্দ করে না। ফ্রেডি বলে, কি করে ও? কায়না জবাব দেয়, ওর একটা রেস্টুরেন্ট আছে, লাইট পার্সিয়া। ফ্রেডি বলে, ওই রেস্টুরেন্ট থেকে তো আমি খাবার অর্ডার করি, এখন থেকে আর করব না। ফ্রেডির এই ছেলে মানুষই কায়নার ভালো লাগে। ফ্রেডি শপিং এ যায়, নতুন জামা, জুতা, চশমা কেনে। প্রেমে পড়লে যা হয় আর কি, নিজেকে সুন্দর দেখাতে হবে তো। ফ্রেডি রাতে আবার কায়নার বাসার সামনে গিয়ে অপেক্ষা করতে থাকে। রুস্তম বাসা থেকে বের হয় জগিং এর জন্য। ফ্রেডি কায়নাজকে কল দেয়। ফ্রেডি কি করবে ভেবে পায় না। সে বলে, আসি, আর কল দিব না। কায়নাজ বলে, আপনি কল দিতে পারেন, কিন্তু রাতে কল না দিলেই ভালো হয়, আমার স্বামী বাসায় থাকে। পরের দিন তারা একটা রেস্টুরেন্টে দেখা করে। ফ্রেডি তাকে একটা বই দেয়, ভয়কে জয় করার বই। এরপর আর কি, রোমান্টিক গান, চ্যাটিং, ডেটিং, আর ধীরে ধীরে তাদের সম্পর্ক গভীর হতে থাকে। ফ্রেডি জিজ্ঞেস করে, ওকে ছেড়ে দাও না কেন? কায়নাজ বলে, ও আমাকে মেরে ফেলবে। একদিন মুভি দেখতে গিয়ে ফ্রেডি কায়নাজের গালে কিস করে। কায়নাজ কেন জানি হল থেকে বের হয়ে যায়। হলের বাইরে গিয়ে কায়নাজকে কল দিলে সে রিসিভ করে না। বেশ কয়েকদিন কায়নাজের কোনো খোঁজ খবর নেই। ফ্রেডি কায়নাজের বাসায় গিয়ে পাগলের মতো বেল চাপতে থাকে। কায়নাজ দরজা খুলে দেখা যায় তার চেহারাটা ভূতের মতো হয়ে গেছে। রুস্তম তাকে অনেক মেরেছে। ফ্রেডিকে দেখে কায়নাজ জড়িয়ে ধরে কাঁদতে থাকে। কায়নাজ বলে, তুমি যাও, রুস্তম বাসায় আসলে আমাদের দুইজনকেই মেরে ফেলবে। কায়নাজ বলে, আমি সিঙ্গেল থাকলে তোমাকে বিয়ে করতাম, কিন্তু এখন আমার হাজবেন্ড আছে, আমি জানি না এসব থেকে কিভাবে বের হব, বলেই সে কাঁদতে থাকে। ফ্রেডি বাসায় এসে ভাবতে থাকে কায়নাজ বলেছে সে সিঙ্গেল হলে তাকে বিয়ে করত। সে সময় পার্সিয়া আন্টি ফ্রেডিকে কল দিয়ে বলে, তোরা বিয়ে করবি কবে? ফ্রেডি কিছু একটা ভেবে বলে, সামনের মাসে। পরের দিন ফ্রেডি কায়নাজকে পার্কে আসতে বলে। ফ্রেডি বলে, আমি জানি কিভাবে এর ভেতর থেকে বের হতে হবে। কায়নাজ জিজ্ঞেস করে, কিভাবে? ফ্রেডি বলে, রুস্তমকে সরিয়ে ফেলতে হবে। কায়নাজ আশ্চর্য হয়ে বলে, তুমি পাগল হয়ে গেছো? আমি এমনটা করতে পারবো না। ফ্রেডি বলে, তোমাকে কিছুই করতে হবে না, যা করার আমি করব। কায়নাজ রাজি না হলে বলে, তোমার কাছে আর কোনো সমাধান আছে? কায়নাজ বলে, ভয় করছে। ফ্রেডি সান্ত্বনা দিয়ে বলে, সব ঠিক হয়ে যাবে। কায়নাজকে জড়িয়ে ধরে বলে, 7 দিন, নো কল, নো মেসেজ, নো মিটিং, আমি সব ঠিক করে দিব। ফাইনালি ফ্রেডির একটা নিজের সংসার হবে, তার নিজের একটা মানুষ হবে। ফ্রেডি এসব ভেবেই অনেক খুশি। ফ্রেডি রুস্তমকে ফলো করা শুরু করে। সে দেখে রুস্তম যে রাস্তায় জগিং এ যায়, সেখানে রাস্তার পাশে এক ভিখারি ঘুমিয়ে থাকে, আর রাস্তাটা অনেক নীরব। ফ্রেডি বাবার বন্দুক বের করে। আজ সেই ভিক্ষুকটি নেই। ফ্রেডি গাড়ি নিয়ে রুস্তমের পিছু পিছু যায়, তার হাতে বন্দুক। কিভাবে গুলি করবে এটা ভাবতে ভাবতে এগোতে থাকে। গাড়ি রুস্তমের কাছে পৌঁছে যায়, আর গাড়ির সাথে ধাক্কা খেয়ে রুস্তম রাস্তায় পড়ে যায়। ঘটনার আকস্মিকতায় ফ্রেডি ভড়কে যায়। সে লুকিং গ্লাস দিয়ে দেখে রুস্তম তখনও জীবিত। সে গাড়ি ব্যাকওয়ার্ডে নিয়ে আরেকবার চাপ দেয়, আবার গাড়ির সামনে গিয়ে আরেকবার চাপ দেয়। তার আর বন্দুকের ব্যবহার করা লাগেনি।
সে তার অ্যাসিস্ট্যান্ট মিলিকে কল দিয়ে বলে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে দাও, কারণ আমি 7 দিনের জন্য আমার ফার্ম হাউসে যাচ্ছি। ফ্রেডি অনেক খুশি, এখন তার আর কায়নাজের এক হওয়ার মাঝে কোনো বাধা নেই। সে হার্ডিকে বের করে তার সামনে পাগলের মতো নাচতে থাকে। হার্ডি বেচারা ভাবছে এর মনে হয় মাথা গেছে। গ্রামের এক মেকানিক দিয়ে ফ্রেডি তার গাড়ি ঠিক করায়। এদিকে পুলিশ কোনো ক্লু পাচ্ছে না, তার উপর বৃষ্টিতে সব প্রমাণ একদম ধুয়ে মুছে গেছে। ফ্রেডি শহরে ফিরে এসে সবার আগে কায়নাজের সাথে দেখা করতে চলে আসে, কিন্তু দরজা খোলে এক লম্বা চওড়া বডি বিল্ডার টাইপ ছেলে। ফ্রেডি অবাক হয়ে তাকিয়ে থাকে। পেছন থেকে কায়নাজ বলে, বেবি কে এসেছে? ফ্রেডির মাথায় আকাশ ভেঙে পড়ে। ফ্রেডি বলে, কল দিয়েছিলাম তোমাকে, এখানে এসব কি হচ্ছে? তার মানে তোমরা আমাকে ব্যবহার করেছো যেন আমি তোমার স্বামীকে মারি আর তোমরা এক হতে পারো। আর তুমি ব্লু ক্যাফের শেফ না? জি, এই সেই শেফ যে ফ্রেডির ছবি তুলেছিল। ফ্রেডিকে সে বলির বকরা বানিয়েছে। এই লোকটির নাম রেমন। রেমন বলে, কায়নাজ, আমরা একে যতটা বোকা ভেবেছিলাম এই ততটা বোকা না। কায়নাজ বলে, এখান থেকে চলে যাও, আর যদি কখনো তুমি এখানে এসেছো তো পুলিশকে বলে দেব তুমি আমার স্বামীকে খুন করেছো। একজন ডেন্টিস্ট তার এক বিবাহিত রোগীর প্রেমে পড়ে, রোজ রাতে তার বাসার সামনে এসে তাকে ফলো করে। রেমন ফ্রেডির ছবি দেখিয়ে বলে, এই যে প্রমাণ। কায়নাজ বলে, মেয়েটি তাকে পাত্তা না দিলে সে মেয়েটির স্বামীকে এটা ভাবে খুন করে মেয়েটি সিঙ্গেল হয়ে যাবে আর সে মেয়েটিকে বিয়ে করবে। কষ্টে ফ্রেডি কান্না করে দেয়। সবকিছু তার কাছে একটা দুঃস্বপ্ন মনে হচ্ছে। রাগে সে কায়নাজের দিকে তেড়ে আসলে রেমন তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে তার বুকে পাড়া দিয়ে রাখে। কায়নাজ বলে, তোর কি মনে হয় আমি তোর মতো বলদের প্রেমে পড়ব? যখন যখন তুই আমাকে স্পর্শ করতি তখন ঘৃণায় আমার বমি চলে আসতো। তোর প্রেম করার জন্য একটা মেয়ে দরকার ছিল, আর আমার দরকার ছিল স্বামীকে মারার জন্য একটা বলদকে। একটা জোক শুনবি? ডক্টর ফ্রেডি জেনোয়ালা। জোক শেষ। রেমন বলে, সো ফানি। অর্থাৎ কায়নাজ এতটাই স্বার্থপর আর অহংকারী যে সে যে একজনের সাথে এতটা অন্যায় করেছে তা বোঝার কোনো ক্ষমতাই তার নেই। কায়নাজ বলে, যা বের হয় এখান থেকে। ও আর এই নে বলে তার দেওয়া বইটা ছুঁড়ে মেরে বলে, নে এটা এবার তোর কাজে লাগবে। ফ্রেডি বাসায় ফিরে এসে প্রচুর কাঁদতে থাকে। একে তো এত বড় ধোঁকা, তার উপর তার সম্পূর্ণ অস্তিত্বটাকেই যেন মজা বানিয়ে দিয়েছে। কায়নাজ রেমনকে বলে, এই ক্যাফের মালিক হওয়ার জন্য 2 বছর ওই রুস্তমের মার সহ্য করতে হয়েছে। ফাইনালি এই ক্যাফে আমার। এটাকে আমি মুম্বাইয়ের নামকরা রেস্টুরেন্ট বানাবো। সকাল হয়ে যায়। গতরাতে ফ্রেডি কাঁদতে কাঁদতে মেঝেতেই ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে কায়নাজকে ইমপ্রেস করতে নিজের জন্য যতগুলো জামা কাপড় চশমা কিনেছিল সব পুড়িয়ে দেয়। কায়নাজ তার ড্রিম ক্যাফে লাইট অফ পার্সিয়ার দায়িত্ব গ্রহণ করে। ম্যানেজার ওমি এসে বলে, ম্যাম স্যারের এমন অকাল মৃত্যুতে খুবই খারাপ লাগলো। কায়নাজ তার কথাকে কোনো গুরুত্ব না দিয়েই বলে, এখন থেকে আমাকে সাপ্তাহিক রিপোর্ট জমা দিবে। ওমি চলে যেতেই কায়নাজ বিশাল এক স্বস্তির হাসি দেয়। সে এখন এই ক্যাফের একমাত্র মালিক। ফ্রেডি নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু এত বড় আঘাত এত সহজে ভোলা তো সম্ভব না। সে তার আন্টির কাছে আসে। আন্টি তাকে জিজ্ঞেস করে, কায়নাজ কেন ব্রেকআপ করলো? ফ্রেডি বলে, জানি না। আন্টি বলে, আমি কথা বলি বা তুই ওকে বোঝা। ফ্রেডি বলে, না, অনেক দেরি হয়ে গেছে। কষ্টে ফ্রেডির চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সে কায়নাজের ক্যাফেতে এসে ফালুদা অর্ডার করে। কায়নাজ ফ্রেডিকে দেখে প্রচুর বিরক্ত। ফ্রেডি কায়নাজের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে একের পর এক ফালুদা খেয়েই যাচ্ছে। রেমন ফ্রেডিকে জ্বালানোর জন্য তার সামনে কায়নাজকে জড়িয়ে ধরে, তবুও সে কায়নাজের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কষ্টে ফ্রেডির চোখ দিয়ে পানি পড়ে। আবারও সে ফালুদা অর্ডার করে। রেমন এবার নিজেই ফালুদার গ্লাস এনে তাতে থুতু দিয়ে ফ্রেডিকে দেয়। ফ্রেডি তবুও সেই ফালুদা খায় আর কায়নাজের দিকে তাকিয়ে থাকে। আপনার মতো এই সিনে আমারও মেলা ঘৃণা লাগছিল। কায়নাজ জিজ্ঞেস করে, কি চাও তুমি? ফ্রেডি বলে, সরি। কায়নাজের মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। অন্যায় হলো সে নিজে, আর সরি বলছে ফ্রেডি। ফ্রেডি বলে, তুমি আমাকে ভদ্রভাবে একটা সরি বলে দাও, ব্যাস। রেমন রাগে কষে একটা চর দিয়ে মাটিতে ফেলে দেয়। কায়নাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যের আনন্দ নেয়। ফ্রেডি উঠে বসে। কায়নাজ টিটকারি করে বলে, সরি চাস তুই? রেমন তার ফোনে ফ্রেডির ছবি দেখিয়ে বলে, এই দেখ, তুই কায়নাজের বাসার বাইরে বসে বলদের মতো হাসছিস। আমার কাছে তোর সবকিছু ছবি আছে, আর কায়নাজের কাছে হোয়াটসঅ্যাপে চ্যাটিং। এই সাইকোগেরি যদি বন্ধ না করিস তাহলে তোকে পুলিশে দিয়ে দেব। ফ্রেডি কষ্টে দুঃখে বিল টেবিলে রেখে ক্যাফে থেকে বের হয়ে যায়। এরপর সে নীরবে বসে থাকে। পরের দিন থেকে শুরু হয়ে যায় তার প্ল্যানিং। চাবির দোকানে গিয়ে নাম্বার নিয়ে আসে। এরপর কায়নাজের দুর্বলতা আর অসুখ এবং কোন কেমিক্যালে তার সমস্যা তার লিস্ট করে। কায়নাজ এবং রিমন বাসা থেকে বের হতেই ফ্রেডি সেই চাবির দোকানদারকে কল দিয়ে দরজার লক দেখিয়ে চাবি বানিয়ে দরজা খোলে। বাসায় ঢুকে ফ্রিজে রাখা ডালে ঘুমের ওষুধের গুঁড়া মিশিয়ে দেয়।
কায়নাজের অ্যালার্জির ওষুধ নিয়ে নেয়। আর যেহেতু ডিশওয়াশিং জেলে কায়নাজের অ্যালার্জি, তাই সে ডিশওয়াশিং লিকুইড কায়নাজের ফেস ওয়াশে মিশিয়ে দেয়। এরপর সে রেমনের ল্যাপটপ নিয়ে কিছু করতেই যাবে, তখনই কায়নাজ এবং রেমন ফিরে আসে। ফ্রেডি তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। কায়নাজ ফ্রেশ হতে যায় আর রেমন খাবার গরম করতে যায়। খাবার টেবিলে রেখে রেমন কায়নাজের কাছে গিয়ে রোম্যান্স শুরু করে দিলে রাগে ফ্রেডি বাকি ওষুধটুকু ডালে মিশিয়ে দিয়ে বের হয়ে যায়। কায়নাজ বলে, বেচারা ফ্রেডিকে এমন ছ্যাঁকা দিলাম, এটা তো শিওর যে এত জলদি ও আর কারো প্রেমে পড়বে না। এই কথায় দুইজন খুবই মজা পায়। তারা জোরে জোরে হাসে। ফ্রেডি তাদের এই টিটকারি দরজার বাইরে থেকে শুনতে পায়। রাতে ওষুধের ইফেক্টে দুজনে বিভোর ঘুমে মগ্ন। ফ্রেডি তাদের বাসায় আসে। কায়নাজের পাশে বসে। কায়নাজের সারা মুখে অ্যালার্জি। কায়নাজের ফোন নিয়ে চোখ স্ক্যান করে ফোনের লক খুলে ফোনে একটা মেসেজ লেখে। এরপর যায় রেমনের কাছে। রেমনের পাশে বসেই তাকে কষে একটা চড় মারে। রেমনের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফোনের লক খুলে ফ্রেডির সব ছবি ডিলিট করে দেয়। ডিলিট করতে করতেই আর একটা চড় বসিয়ে দেয়। রেমনের গাড়ির চাবি নিয়ে গাড়ির লক খোলে। আনলক হওয়ার শব্দে নিজেই কেঁপে ওঠে। গাড়িতে কিছু কারসাজি করে চাবিটি রেখে আবারও এক চড় বসিয়ে দেয়। এরপর দুজনের মাঝেই শুয়ে পড়ে। মাঝরাতে ওষুধের ইফেক্ট শেষ হতেই কায়নাজ ঘুম থেকে উঠে ওয়াশরুমে গিয়ে আয়নায় নিজেকে দেখে চিৎকার করে ওঠে। রেমন ঘুম থেকে চমকে ওঠে। অ্যান্টি অ্যালার্জির ওষুধ না পেয়ে দুজন তাড়াতাড়ি ডক্টরের কাছে যাওয়ার জন্য বের হয়। কায়নাজ বলে, তাড়াতাড়ি গাড়ি চালাও। রেমন দেখে গাড়ির ব্রেক কাজ করছে না। অনেক কষ্টে সে গাড়ি কন্ট্রোল করার চেষ্টা করে। শেষে কনস্ট্রাকশনের কাজ চলছে এমন এক জায়গায় এসে ড্রামের সাথে বাড়ি খেয়ে গাড়ি থেমে যায়। ফ্রেডি হার্ডিকে বলে, ওদের আমাকে সরি বলা উচিত ছিল। ডক্টর জানায় তাদের ভাগ্য ভালো, অ্যাক্সিডেন্টে তাদের কোনো ইন্টারনাল ইনজুরি হয়নি। কায়নাজ রেমনকে ঝাড়ি দেয়, সে এমন কিভাবে করলো। রেমন বলে, ব্রেক ফেল হয়েছে, আমি কি করব। কায়নাজ রেমনের উপর প্রচুর রাগ। রেমন মেকানিককে গাড়ি দেখালে জানতে পারে ব্রেক ফুয়েলের ক্যান ফাঁকা ছিল। কায়নাজ রেগে গিয়ে বলে, তুমি গাড়ি ড্রাইভের আগে চেক করতে পারোনি? তোমার জন্য মরার পর থেকে ফিরে এসেছি। রাগে সে অন্য রুমে চলে যায়। কায়নাজের ফোনে কল আসে। কল রিসিভ করে ফোন রাখার সাথে সাথে সে চিৎকার করে ওঠে। কায়নাজ জানায় ফুড সেফটি অথরিটি থেকে রেস্টুরেন্ট বন্ধ করে দিচ্ছে। রেমন জিজ্ঞেস করে, কেন? কায়নাজ বলে, কোন একটা কাস্টমার খাবারে তেলাপোকা পেয়েছে। সে ছবি তুলে সেটা জোম্যাটো রিভিউতে পোস্ট করেছে। সাথে সাথে ছবিটি ভাইরাল হয়ে গেছে। কায়নাজ এবং রেমন বের হয়ে যেতেই ফ্রেডি তাদের বাসায় ঢোকে। রেমনের ল্যাপটপে কিছু একটা কারসাজি করে বের হয়ে যায়। কায়নাজ প্রচুর চিন্তিত। তার স্বপ্ন রেস্টুরেন্টের মালিক হওয়া। এতদিন পর সেই সুযোগ পেয়েও সব হারাতে হচ্ছে দেখে সে দিশেহারা হয়ে যায়। ঠিক তখন তার ফোনে নোটিফিকেশন আসে। চেক করলে দেখা যায় রেমন তার আইডি দিয়ে কায়নাজকে নিয়ে খুব বাজে একটা পোস্ট করেছে। সে রেমনের দিকে তেড়ে আসে। রেমন তাকে বোঝানোর চেষ্টা করে সে এমন করেনি। সবকিছু ভাবার পর কায়নাজ বুঝে যায় এই সবকিছু ফ্রেডির কাজ। সে ফ্রেডির ছবি ওয়েটারকে দেখিয়ে বলে, যে কমপ্লেন করেছে এটাই সে কাস্টমার, তাই না? ওয়েটার জানায়, না ম্যাম, সে কালো টুপি পরা ছিল, চেহারা দেখতে পারেনি। কায়নাজ আর রেমন রাগে ফেটে পড়ে। তারা ফ্রেডির বাসায় আসে। নিচে কায়নাজ এবং রেমনকে দেখে ফ্রেডি কাউকে কল দেয়। সে ফুল প্রিপারেশন নিয়ে দরজা খুলে তাদের জন্য অপেক্ষা করছে। কায়নাজ এবং রেমন আসলেই ফ্রেডি বলে, আমি তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। সরি বলতে এসেছো, তাই না? রেমন বলে, কিসের সরি? সে ফ্রেডিকে ইচ্ছা মতো মারতে থাকে। কায়নাজ পাশে থেকে ইন্ধন যোগায়, মারো, আরো মারো, আরো মারো এই বলদটাকে। রেমন ফ্রেডিকে একের পর এক ঘুষি দিতেই থাকে। কায়নাজ বলে, তুই আমাদের সাথে পাঙ্গা নিবি? তোকে বলেছিলাম না তুই আমাদের থেকে দূরে থাকবি? মারতে মারতে বেচারার মুখ থেকে রক্তই বের করে দেয়। হঠাৎ ফ্রেডির দরজায় কেউ টোকা দেয়। কায়নাজ দেখে পুলিশ। সে প্রথমে ঘাবড়ে গেল, পরে বলে, পুলিশকে সব সত্য বলবো, বলেই দরজা খুলে দেয়। পুলিশ বলে, আপনি রুস্তমের স্ত্রী না? এখানে কি করছেন? হচ্ছেটা কি এখানে? কায়নাজ এবার নেকা কান্না শুরু করে বলে, স্যার, এই লোকটা আমার স্বামীকে মেরেছে। পুলিশ কিছুটা অবাক হয়ে বলে, এই ডক্টর আপনার স্বামীকে মেরেছে? কায়নাজ বলে, হ্যাঁ স্যার। পুলিশ জিজ্ঞেস করে, আপনি এতটা নিশ্চিত হলেন কিভাবে? কায়নাজ বলে, স্যার, একেই জিজ্ঞেস করেন। বলেছিল আমাকে নাকি ভালোবাসে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বাসার সামনে গাড়ি পার্ক করে বসে থাকতো। সারাক্ষণ আমার উপর নজর রাখতো। যখন আমি ওকে পাত্তা দেইনি তখন ও আমার স্বামীকে মেরে ফেলে। আমাকেও হুমকি দিয়েছিল, আমি কাউকে কিছু বললে আমাকেও খুন করবে। তার অত্যাচার তবুও থামেনি। আমার বাসায় ঢুকে আমার ফেস ওয়াশে ডিশওয়াশিং লিকুইড ঢেলে দিয়েছে। ও জানতো ডিশওয়াশিং জেলে আমার অ্যালার্জি। আমার অ্যান্টি অ্যালার্জির ওষুধও সরিয়ে দিয়েছে। অ্যালার্জির কারণে আমার মৃত্যু হতে পারত। শুধু কি তাই, আমার বন্ধুর গাড়ির ব্রেক ফেল করে রেখেছিল যাতে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়।
এসব করেও ওর শান্তি হয়নি। আজ রেমনের ল্যাপটপ হ্যাক করে ফেস টাইমে ছবি দিয়ে আমাকে অপমান করেছে। আমার রেস্টুরেন্টে গিয়ে খাবারের তেলাপোকা দিয়ে ছবি তুলে সেটা জোম্যাটোতে পোস্ট করে যেন আমার রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। পুলিশ বলে তা সে যে এত কিছু করছে তার কোনো প্রমাণ তো নিশ্চয়ই আছে। কায়নাজ এবং রেমন বলে হ্যাঁ স্যার আছে তো। এবার দুইজনই তাদের ফোন চেক করে দেখে সেখানে কিছুই নেই। পুলিশ বলে ও তাহলে হয়তো আপনারা যখন ঘুমাচ্ছিলেন তখন ডক্টর সাহেব আপনাদের বাসায় গিয়ে সব ডিলিট করে দিয়েছে, তাই না? কায়নাজ আর রেমন বলে হ্যাঁ স্যার তাই হয়েছে। পুলিশ বলে এই এলাকার এক সম্মানিত ব্যক্তির নামে বাজে কথা বলছেন। রেমন বলে স্যার ও অভিনয় করছে। পুলিশ রেমনকে ঝাড়ি দিয়ে থামিয়ে দেয়। পুলিশ ফ্রেডিকে বলে স্যার আপনি চাইলে এদের বিরুদ্ধে মামলা করতে পারেন। আপনার প্রতিবেশী আমাদেরকে কমপ্লেন করেছিল আপনাকে কেউ মারছে, তাই আমরা এসেছি। ফ্রেডি কোনো মামলা করতে চায় না। পুলিশ অফিসার বলে এরা যদি আপনাকে আবারও বিরক্ত করে তাহলে ভয় না পেয়ে আমাকে অবশ্যই কল দিবেন। পুলিশ অফিসার কায়নাজ এবং রেমন চলে যেতেই ফ্রেডি তার রক্ত মাখানো দাঁত দিয়ে বিজয়ের হাসি হাসে। কায়নাজ কয়লার মতো জ্বলছে। সে রেমনকে বলে ওর ঘর ভেঙে ফেলো, ওর ক্লিনিক জ্বালিয়ে দাও, যা খুশি করো, কিন্তু ওর ক্ষতি করো। রেমন বলে এখন কিছু করলে পুলিশ আমাদেরকে সন্দেহ করবে। কায়নাজ বলে নিজেকে পুরুষ দাবি করো না, প্রমাণ করো এবার। এরপরেই কায়নাজ বলে আই হ্যাভ অ্যান আইডিয়া। ফ্রেডি তার পারিসা আন্টির সাথে হাঁটছিল। ফ্রেডিকে আন্টি জিজ্ঞেস করে মুখে এত আঘাতের কারণ কি? সে জানায় পড়ে গেছিলাম। ফ্রেডি জিজ্ঞেস করে একটা কথা বলবে? পার্সিয়া বলে না, তুই সেই একই জিনিস নিয়ে কেন আটকে আছিস? ফ্রেডি বলে মায়ের কি সত্যিই কারোর সাথে সম্পর্ক ছিল? অ্যাঞ্জেলা বলে তুই তো জানিস, তাহলে আবার আমাকে কেন জিজ্ঞেস করছিস? ফ্রেডি বলে এই ভরসায় যেন তুমি বলো সব মিথ্যা ছিল। পার্সিয়া বলে না, সব সত্য। তবে তোমার মা তোমাকে তার সাথে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু তোমার বাবা নিতে দেয়নি। ফ্রেডি তুমি এমন কিছু দেখেছো যেটা তোমার দেখা উচিত হয়নি। ফ্রেডি বাসায় এসে দেখে তার দরজার সামনে গুলি রাখা। দরজা খুলতেই দেখে ঘরের মধ্যে সব লন্ডভন্ড অবস্থা। ফ্রেডি কায়নাজকে কল দিয়ে বলে তোমার বয়ফ্রেন্ড আমার বাসার সামনে গুলি রেখে গেছে। কায়নাজ বলে আমরা কোনো গুলি রাখিনি। ফ্রেডি বলে আমিও তোমাদের বাসায় কোনো সাপ রাখিনি। এবার তো কায়নাজ ভয়ে অস্থির। দুইজন মিলে সারা ঘরে লাঠি দিয়ে বাড়ি মেরে সাপ খুঁজে। হঠাৎ ড্রয়ারের নিচ থেকে সাপ বের হয়ে আসলে কায়নাজ প্রচুর ভয় পেয়ে যায়। রেমন ভালো করে তাকালে দেখে সাপ না, এটা তো রুস্তমের বেল্ট। ভয়ে তারা বাসা থেকে বের হয়ে হোটেলে থাকতে যায়। হোটেলের রেমো কায়নাজকে বলে বাসায় কোনো সাপ নেই, আমি ভালো করে চেক করেছি। ফ্রেডি আমাদের সাথে ব্রেইন গেম খেলছে। কায়নাজ বলে ওয়েট, ফ্রেডি আমাদের গুলির বিষয় বলল, কিন্তু বলে সে ফ্রেডিকে কল দেয়। ফ্রেডি বলে সাপ পেলে? কায়নাজ বলে তুমি কখনো কচ্ছপের স্যুপ খেয়েছো? ইটস ডেলিশিয়াস। ফ্রেডি তাড়াতাড়ি সারা বাসা তন্ন তন্ন করে খোঁজে, কোথাও তার হার্ডিকে পায় না। ফ্রেডির জীবনে এই একটাই বন্ধু ছিল, আর তাকে ফ্রেডি প্রচুর ভালোবাসত। ফ্রেডি প্রচুর কান্না করে। সিসিটিভি ফুটেজ চেক করে দেখে ফ্রেডি আর অন্য একজন এসে তার বাসায় ঢুকে হার্ডিকে নিয়ে যাচ্ছে। কায়নাজ রেমনকে বলে না, এবার ওকে একদম শেষ করে দিতে হবে। রেমন বলে চিল, ঠান্ডা হও তুমি। কায়নাজ বলে ওই কচ্ছপ ওর একমাত্র বন্ধু ছিল, যাকে তুমি স্যুপ বানিয়ে দিয়েছ। রেমন বলে আমি? বুদ্ধি তো তোমার ছিল। কায়নাজ বলে কে জানে ও এখন কি করবে। ফ্রেডি তার প্রিয় হার্ডির সব জিনিসপত্র একটি বাক্সে রেখে মাটিতে পুঁতে দেয়। ফ্রেডির মাথায় এখন আরো ভয়ানক কিছু ঘুরছে। সে তার ফার্ম হাউসের দারোয়ানকে বলে বাসা পরিষ্কার রাখতে। সে তার কিছু বন্ধু বান্ধব নিয়ে বেড়াতে আসবে। পরিষ্কার করার পর সে যেন এক সপ্তাহে ছুটি নিয়ে নেয়। ফ্রেডি সেই ভিক্ষুকের কাছে আসে। মনে আছে আপনাদের, এটা সেই ভিক্ষুক যে রুস্তম যে রাস্তায় জগিং করতো তার পাশেই ঘুমাতো। ফ্রেডি তাকে টাকা দিয়ে চলে যায়। কায়নাজ এবং রেমন সারা বাসায় সিসিটিভি লাগিয়েছে, নতুন লক লাগিয়েছে আর সাপুরি দিয়ে সারা বাসা চেক করিয়েছে। কায়নাজ বলে ওকে তো আমি মেরেই ফেলবো। রেমন বলে ওকে আমি মারবো। সেই ভিক্ষুকটি এসে জানায় কালো হুন্ডা সিটি গাড়ি একটা লোককে জোরে ধাক্কা দিয়ে চলে যায়। সে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল। গাড়ির সম্পূর্ণ নম্বর তো মনে নেই, তবে শেষে ছিল 2054। পুলিশ অফিসার জিজ্ঞেস করে এতদিন পরে এসে সে এসব কেন বলছে। ভিক্ষুকটি বলে পুলিশের ঝামেলায় কে পড়তে চায়, তাহলে এখন কেন আসলি? স্যার, সেদিনের পর থেকে বারবার ওই চেহারা চোখের সামনে ভাসছে। আমি শান্তিতে থাকতে চাই। গাড়ির নাম্বার থেকে জানা যায় গাড়িটি ফ্রেডির। পুলিশ পৌঁছে যায় ফ্রেডির চেম্বারে। পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। 4 আগস্টের দিন রাত 9টার সময় আপনি কোথায় ছিলেন? ফ্রেডি অনেক ইতস্তত হয়ে বলে বাসায় ছিলাম। ফ্রেডি বলে আমি জানি আপনারা কেন এসেছেন, রুস্তম মিরানি মার্ডার কেসের জন্য, তাই না? পুলিশ বলে একজন সাক্ষী দিয়েছে আপনার গাড়ি দেখেছে। ফ্রেডি বলে গাড়ি তো আমার ছিল, কিন্তু চালাচ্ছিল অন্য কেউ।
ফ্রেডি নাটক করে যে সে প্রচুর ঘাবড়ে গেছে। ফ্রেডি বলে, আমাকে মেরে ফেলবে স্যার। পুলিশ অফিসার তাকে আশ্বস্ত করে পুলিশ তাকে নিরাপত্তা দিবে। ফ্রেডি বলে, এক রাতে আমাকে কাইনাজ কল দিয়ে বলে তার গাড়ি নষ্ট হয়ে গেছে, তাই সে ফ্রেডির গাড়ি নিতে চায়। সে বলেছিল চাবি গাড়ির মধ্যেই রেখে দিতে। সন্ধ্যায় তার বয়ফ্রেন্ড রেমন গাড়ি নিয়ে চলে যায়। 1 ঘন্টা পর গাড়ি ফেরত দিয়ে যায়। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, রেমন কাইনাজের বয়ফ্রেন্ড? ফ্রেডি জানায় হ্যাঁ। পুলিশ বলে, এরপর কি হয়েছে বলেন। ফ্রেডি জানায়, সে দেখে তার গাড়ির বাম্পারে রক্ত লাগানো। যখন আমি জানলাম অ্যাক্সিডেন্টে রুস্তমের মৃত্যু হয়েছে, আমি শিওর হয়ে গেছিলাম কাইনাজ এবং রেমনই রুস্তমকে খুন করেছে। আমি তখনই কাইনাজকে কল দিয়ে বলেছিলাম যে আমি পুলিশকে সব বলে দেব। তারপর সে আমাকে এই মেসেজটা পাঠায়, যার অর্থ এই যে তুমি যদি পুলিশকে বলো যে আমরা তোমার গাড়ি নিয়েছিলাম, তাহলে তোমাকে মেরে ফেলবো। নিশ্চয়ই মনে আছে সেদিন রাতে ফ্রেডি কাইনাজের ফোন থেকে মেসেজ করেছিল। এটাই সেই মেসেজ। আমি বলেছিলাম আমি পুলিশকে কিছু বলবো না, তারপরও তারা আমাকে মারে। সেদিন আপনারা না আসলে ওরা আমাকে মেরেই ফেলতো। কিছুদিন আগে আমার পোষা কচ্ছপ হার্ডিকে চুরি করে নিয়ে ওরা ওর স্যুপ বানিয়ে খেয়েছে। যাওয়ার পর আমার বাসার সামনে গুলি রেখে গেছে। পুলিশ অফিসার বলে ওই মেসেজ আর সিসিটিভি ফুটেজ তাকে পাঠিয়ে দিতে। পুলিশ চলে যেতেই ফ্রেডি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমি কিছুদিনের জন্য বাইরে যাব, ক্লিনিক 4 দিনের জন্য বন্ধ থাকবে। সাব ইন্সপেক্টর ইয়াদাভ কাইনাজকে কল দিয়ে তাকে এবং রেমনকে রুস্তমের মার্ডার কেসে রুটিন ইনভেস্টিগেশনের জন্য থানায় যেতে বলে। কাইনাজ এবং রেমন চিন্তায় পড়ে যায়, পুলিশ তাদের কেন ডাকলো। তখনই ফ্রেডি কল দিয়ে বলে, আমি পুলিশকে বলেছি তুমি আর রেমন আমার গাড়ি নিয়ে রুস্তমকে খুন করেছো। কাইনাজ বলে, পুলিশ কেন তোমার কথা বিশ্বাস করবে? ফ্রেডি বলে, কারণ তুমি মেসেজ দিয়েছিলে যে তোমরা যে আমার গাড়ি নিয়েছিলে এই বিষয়ে পুলিশকে বলে তুমি আমাকে মেরে ফেলবে। কাইনাজ বলে, আমি এমন মেসেজ কখন পাঠালাম? ফ্রেডি বলে, আসলে তুমি না, আমিই পাঠিয়েছিলাম তোমার ফোন থেকে নিজের ফোনে। আর একটা ভিডিও আছে, রেমন আমার বাসার সামনে গুলি রেখেছে, ফোন চেক করো, ভিডিও দিয়েছি। রেমন হার্ডিকে চুরি করে আমার বাসার সামনে গুলি রেখেছে। আইপিসি সেকশন 302, কমপক্ষে 14 বছরের জেল। রেমন জিজ্ঞেস করে, কি চাস তুই? ফ্রেডি বলে, সামনাসামনি এসে সরি বলে দাও, ব্যাস সব হিসাব শেষ করে দিব, না হলে এই ভিডিও আমি পুলিশকে দিয়ে দিব। কাইনাজ বলে, আচ্ছা কোথায় আসতে হবে? ফ্রেডি বলে, আমি ফার্ম হাউস যাচ্ছি, ওখানেই চলে আসো। ওখানে কেউ থাকবে না আর আমার পাবলিকালি সরিও লাগবে না। তোমাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আসার সময় একটা সুটকেস এনো। রেমন জিজ্ঞেস করে, সুটকেস কেন? ফ্রেডি বলে, ফার্ম হাউস থেকে মায়ের কিছু জিনিস আনা লাগবে, আমি সুটকেস আনতে ভুলে গেছি। রেমন বলে, চলো ওইখানে গিয়ে ওকে শেষ করে দিব। কাইনাজ বলে, হ্যাঁ এটাই ভালো সুযোগ। ফ্রেডি পৌঁছে যায় কার্নাটাজের ফার্ম হাউসে। কিছুক্ষণ পর রেমন এবং কাইনাজ সুটকেস নিয়ে পৌঁছে যায়। ফ্রেডি তাদেরকে ভিতরে নিয়ে যায়। দেখা যায় ফ্রেডির পেছনে বন্দুক রাখা। রেমন এবং কাইনাজকে বসিয়ে ফ্রেডি বন্দুকটা বের করে পাশে রেখে ওয়াইনের বোতল খুলছিল আর বলছিল, হার্ডিকে মেরে তোমরা ভালো কাজ করনি। বন্দুক দেখে রেমন ঘাবড়ে যায়। কাইনাজ রেমনকে ইশারা দিয়ে চুপ থাকতে বলে। এরপর সে ফ্রেডিকে কথায় ভোলানোর জন্য সরি বলতে বলতে ফ্রেডির কাছে এসে বন্দুকটা নিয়ে নেয়। ফ্রেডি ভয় পেয়ে যায়। কাইনাজ বলে, এই বন্দুক দিয়েই তোমার বাবা তোমার মাকে মেরেছিল তাই না? এবার কে সরি বলবে? ফ্রেডি বলে, সরি আমি সরি বলছি। কাইনাজ বলে, না না, তোর তো আমাদের সরি লাগবে, মার্ডার না, এটা তো সুইসাইড, বাপের মতো ছেলেও আত্মহত্যা করবে। বলেই ফ্রেডির মাথায় বন্দুক চেপে ধরে গুলি করে দেয়। কিন্তু বন্দুকে তো কোনো গুলিই নেই। এবার ফ্রেডির আসল চেহারা বের হয়ে আসে। সে হাসতে থাকে, মানে এতক্ষণ সে অভিনয় করছিল। রেমন এসে ফ্রেডির গলা চেপে ধরলে ফ্রেডি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। তার হাতের টর্চের আলো রেমনের চোখে মারে। রেমন বলে, তুই কি আমাদের টর্চ দিয়ে মারবি? রেমন আবার এসে তার গলা চেপে ধরলে ফ্রেডি সেই টর্চ দিয়ে তার ঘাড়ের শক দিতেই রেমন অজ্ঞান হয়ে যায়। এটা কোনো সাধারণ টর্চ না, এটা আসলে শক দেওয়ার মেশিন। কাইনাজ হাতের কাছে ধারালো একটা কাঁচি পেয়ে ফ্রেডির দিকে তেড়ে আসতেই ফ্রেডি তার হাত ধরে উল্টিয়ে ঘাড়ের শক দিয়ে অজ্ঞান করে দেয়। পুলিশ অফিসার জানায় কাইনাজ এবং রেমন দুজনেরই ফোন বন্ধ, তাই পুলিশ তাদের অ্যাপার্টমেন্ট চেক করতে যায়। কাইনাজের জ্ঞান ফিরে দেখে তাকে এবং রেমনকে চেয়ারের সাথে বেঁধে রাখা। ফ্রেডি তার প্রফেশনাল গেটআপ নিয়ে চলে আসে, হাতে একটা বাক্স। বাক্সটি খুলতে খুলতে বলে, আগে তো কোনো রকম অ্যানেস্থেসিয়া ছাড়াই দাঁত তুলতো। মানুষের কত সহ্য শক্তি ছিল তাই না? তোমরা দুজন ভালোই গেম খেললে। প্রথমে আমাকে বিশ্বাস করলে যে তুমি আমার সাথে আজীবন থাকবে, এরপর আমাকে দিয়ে তোমার স্বামীকে মেরে আমাকেই ফেলে দিলে, যেমন আমরা সুই ব্যবহার করে ফেলে দেই। এরপরও থামনি, আমাকে অপমান করেছো, যা না তাই বলেছো। আমি শুধু একটা সরি চেয়েছিলাম। আমার হার্ডিকে মেরে ফেলে ওকে জীবিত অবস্থায় কেটেছিলে তাই না? তুমি পেশেন্ট হিসাবে ভালোই অভিনয় করতে পারো, কিন্তু ভুল ডক্টর চুজ করেছো।
কায়নাজ কিছু বলার চেষ্টা করছে দেখে ফেরি তার মুখ থেকে ক্লিপ সরিয়ে দিলে সে বলে, রেমন হার্ডিকে মেরেছে, আমি কিছু করিনি। এই কথা শুনে ফেরির তো রাগে মাথা নষ্ট হওয়ার উপক্রম। কায়নাজের এমন কথা শুনে রেমন গুঙ্গাতে থাকে। দেখলেন কি রকমের পোল্টিবাজ মহিলা। কায়নাজ বলে, আমি জানি তুমি আমাকে এখনো অনেক ভালোবাসো, চলো আমরা আবার সবকিছু নতুন করে শুরু করি। তুমি বলেছিলে না আমরা সোলমেটস। ফেরি বলে, তাহলে তো একটা সুযোগ দেওয়া উচিত বলে সে ঘরের ভেতরে চলে যায়। পুলিশ কায়নাজের ফ্ল্যাটে এসে কাউকে পায় না। ফেরি তার মায়ের চেলো নিয়ে এসে বলে, বলেছিলে না আমার মা থেকে ইন্সপায়ার হয়ে শিখেছো, নাও বাজাও। বলেই বন্দুক হাতে নিয়ে কায়নাজের হাত পা খুলে দেয়। ভালো করে বাজাতে পারলে দুজনকেই ছেড়ে দেব। কায়নাজ চেলো বাজাতে পারে না। ফেরি বলে, ও তাহলে এটাও মিথ্যা। আবার সে কায়নাজকে বেঁধে দেয়। কায়নাজ বলে, তুমি তো বলেছিলে আমি ছাড়া তুমি অসম্পূর্ণ। ফেরি বলে, হ্যাঁ বলেছিলাম, আর দেখো আমি এখন তার জন্য কোথায় নেমে গেছি। একমাত্র আমি আমাকে সম্পূর্ণ করতে পারি। কায়নাজ বুঝে যায় তার এসব পাম্পটিতে ফেরি গলবে না, কারণ সে এখন পুরোপুরি বদলে গেছে। ফেরি আবারও কায়নাজকে ক্লিপটি পরিয়ে দেয়। ফেরি রেমনের দিকে ফিরে বলে, সরি স্যার, আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো। রেমন ভয়তে হিসু করে দেয়। ফেরি বলে, তাহলে কথাটি আসলে সত্য যে মহিলারা পুরুষ থেকে বেশি ব্যথা সহ্য করতে পারে, চলো শুরু করা যাক। বলেই রেমনের দাঁত তুলে দেয়। সিন শিফট হয় অন্ধকার এক বনের মধ্যে। ফ্রেডি রেমনের লাশ টানতে টানতে নিয়ে যাচ্ছে। এরপর তাকে লাথি দিয়ে মাটিতে খোঁড়া গর্তে ফেলে দেয়। এদিকে পুলিশ রেমন এবং কায়নাজের বাসার বাইরের ভিডিও ফুটেজ দেখে, যেখানে তারা দুজন সুটকেস নিয়ে বের হচ্ছে। পুলিশ মনে করে তারা ধরা পড়ার ভয়ে শহর ছেড়ে পালিয়েছে। এবার কায়নাজের পালা। কায়নাজ ভয়ে কাঁপছে। ফ্রেডি বলে, দাঁতগুলো তো সুন্দর, কোনো ক্যাভিটিস নাই, কিন্তু তুলে ফেলতে হবে। আর এইবার কোনো অ্যানেস্থেসিয়া লাগবে না, যেমন হার্ডির সাথে করেছিলে। বলে কায়নাজের দাঁত তুলে দেয়। কায়নাজ ব্যথায় চিৎকার করে ওঠে, কিন্তু এই শুনশান জায়গায় কেউ তার চিৎকার শুনতে পারবে না। কায়নাজের সবগুলো দাঁত তোলা শেষ। দৃশ্যটা পুরো গায়ে কাটা দেওয়ার মতো। ব্যথায় যন্ত্রণায় কায়নাজের শরীরে আর কোনো শক্তি নেই। কায়নাজকে কোলে করে নিয়ে এসে কবরে শুইয়ে দেয়। কায়নাজ তার দিকে তাকালে ফেরি বলে, একটা জোক শুনবে? আমি তোমাকে এখনো ভালোবাসি। হায় রে পাগল, সত্যি ভালোবাসা হয়তো এমনই হয়। এতটা অপমান ধোকার পরও ফ্রেডি কায়নাজের জন্য ভালোবাসাটা ধুয়ে মুছে ফেলতে পারেনি। ফ্রেডি একটু একটু করে জীবিত কায়নাজের গায়ে মাটি দিতে থাকে। এভাবেই কায়নাজকে জ্যান্ত কবর দিয়ে তার কবরের উপর শুয়ে পড়ে। ফ্রেডির প্রতিশোধের সমাপ্তির সাথে সাথে আজকের মুভির গল্পটাও শেষ হয়ে যায়। এবার বলি ফ্রেডির এমন হওয়ার কারণ। ফ্রেডির বাবা মা ছিল শহরের নামকরা ব্যক্তিত্ব। ফ্রেডির মা শহরের নামকরা গায়িকা ছিল। সে একটা সম্পর্কে জড়িয়ে পড়ে। ফ্রেডির বাবা যখন সেটা জানতে পারে, তখন সে এত বড় ধোঁকা সইতে না পেরে ফ্রেডির মাকে গুলি করে হত্যা করে এবং নিজেও আত্মহত্যা করে। ফ্রেডি স্কুল থেকে বাসায় ফিরে এই দৃশ্য দেখে। ছোটবেলার ট্রমার কারণে সে এমন ভীত স্বভাবের হয়ে গেছে। শহরের সবাই ফ্রেডির এই অতীতের জন্য তাকে পাগল মনে করত আর তাকে নিয়ে মজা করত। একের পর এক মেয়ের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পরও ফ্রেডির বিশ্বাস ছিল একদিন কেউ এসে তার জীবন বদলে দিবে। কায়নাজ আসার পর তার মনে হয় এইবার বুঝি তার স্বপ্ন সত্যি হবে। তাই কায়নাজকে পাওয়ার জন্য সে রুস্তমকে হত্যা করে। যখন কায়নাজ তাকে ধোঁকা দেয় এবং তার সাথে আর সবার মতোই আচরণ করে, সে পুরোপুরি ভেঙে যায়। প্রিয় হার্ডি ছিল তার জীবনের একমাত্র সঙ্গী যে কখনো ফ্রেডিকে কষ্ট দেয়নি। সেই হার্ডিকে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলে তার সহ্যের সীমা শেষ হয়ে যায়। আর এই কারণেই সে কায়নাজ এবং রেমনকে নির্মমভাবে হত্যা করে। তো কি শিখলেন? মানুষকে বোকা ভেবে তাকে নিয়ে মজা করার আগে 10 বার ভাবা উচিত, কারণ সহ্যের সীমা ভেঙে গেলে মানুষ থেকে পশুতে রূপান্তরিত হতে মানুষের 2 সেকেন্ডও সময় লাগে না। আজ এখানেই চলে যাচ্ছি, কিন্তু শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। চ্যানেলের আপডেট ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।